একটি গ্রাম্য শহরে সাধারণ একটি পরিবার। ঘরটা বড় ছিল না, কিন্তু তাতে জায়গা ছিল ভালোবাসার। মা, ছেলে অভিজিৎ, তার স্ত্রী সোনালী, আর তাদের একমাত্র ছেলে রাহুল। আরেকজনও আছে, তাদের মেয়ে মৌসুমী, যার বিয়ে হয়েছে অন্য শহরে। সে মাঝে মাঝে আসে, খোঁজ খবর রাখে। বাবা অনেক আগেই চলে গেছেন। মা তখন থেকে নিজেকে ছেলের সংসারে একাত্ম করে ফেলেছেন। রান্না, ঘরে ছোটখাটো কাজ, নাতিকে গল্প শোনানো, এটাই তার পৃথিবী। কিন্তু সময় বদলায়। একদিন সন্ধ্যায় ছেলে অভিজিৎ ডেকে বলল, মা, আজ একটা কথা বলার ছিল, কিছু মনে করো না। মা হেসে বলল, বল বাবা, আমি কি তোমার কোনো কথা রাখি না? ছেলে গম্ভীর মুখে বলল, তোমার বৌমা বলছিল আমরা দুজনেই চাকরি করি, সারাদিন বাইরে থাকি, তুমি ঘরে একা একা থাকো, খুব একা লাগে নিশ্চয়ই। মা একটু থমকে যায়, হালকা হেসে বলে, একা তো থাকে, কিন্তু তোমার বাড়িতেই তো আছে। তোর ছেলেকে দেখি, তোদের জন্য রান্না করি, এটাই তো আমার জীবন। ছেলে মুখ নিচু করে বলল, তোমার বৌমা বলছিল যদি তোমায় একটা ভালো বৃদ্ধাশ্রমে রেখে আসি, যেখানে তোমার মতো মানুষদের সঙ্গেও তুমি থাকতে পারবে। মা যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ল শুনে। তবু মা যে মাই হয়। অপমান, বেদনা সব গিলে নিয়ে বলল, যা খুশি করো, আমার জন্য তোমরা কষ্ট পেও না। আমি কোথায় থাকি এটা বড় কথা নয়, তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো। ছেলের চোখে মুখে তখন একটা কৃত্রিম শান্তি। সে বলল, তোমার বৌমা বলছিল দেরি করাটা ঠিক নয়, আগামী কালই নিয়ে যাব। মা কিছু বলল না। রাতটা সে চোখে জল চেপে কাটিয়ে দেয়। তবে মায়েরা সব বোঝে। সে বুঝেছিল কোনো কিছু ঠিকঠাক চলছে না। পরদিন সকাল, মা ভোরবেলাতেই উঠেছেন, হাতে তুলসী জল, মুখে জব। কিন্তু আজ তার জবে কান্না লুকোনো, ঠোঁটে রাম নাম আর চোখে নদীর মতো জল। বৌমা সোনালী বাথরুম থেকে বেরিয়ে এসে মা বসে আছেন এক কোণে, পুরনো টাং খুলে কিছু কাপড় বের করছেন। মা, এত ভোরে কি করছেন আপনি? এই তো মা, তুমি তো বলেছ কাল আমাকে নিয়ে যেতে চাও, ভাবলাম কিছু পুরনো কাপড় নেব, নতুন কাপড়ের দরকার নেই আমার। সোনালী কোনো উত্তর দেয় না, মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু জানলার ওপাশ থেকে ছোট্ট রাহুল সব শুনে ফেলে। সে দৌড়ে আসে, ঠাকুমার গলা জড়িয়ে ধরে বলে, আম্মি, তুমি কোথায় যাবে? তুমি কি আমায় ছেড়ে চলে যাচ্ছ? মা মাথায় হাত বুলিয়ে দেয়, আমি কোথাও যাইনি রে, আমি সবখানেই থাকি, তোর হাসির মধ্যে, তোর গল্প শোনার মধ্যে। রাহুল কেঁদে ফেলে, কিন্তু মা তাকে কাঁদতে দিতে চায় না। তবে যে মা সারা জীবন ছেলেকে আগলে রেখেছে, তার চোখের জল আর বাদ মানে না। পরের দিন দুপুর, ছেলে, বৌমা আর মা তিনজন একটি গাড়িতে উঠেছে। মা জানে এটা জীবনের সবচেয়ে দীর্ঘ যাত্রা। ছেলে হালকা করে বলে, মা, তুমি কষ্ট নিও না, আমরা তোমার ভালো চাচ্ছি। মা জবাব দেয় না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকে। পুরো শহরটা তাকে আজ অপরিচিত মনে হচ্ছে। রাস্তার এক এক মোড়ে যেন তার চোখে ভেসে উঠছে ছোটবেলার স্মৃতি। বাবা, পুকুর ঘাট, সিঁড়ির পাশে পা কেটে যাওয়া সেই দিন, সব যেন ফিরে ফিরে আসছে। তবে গাড়ি যখন একটা নতুন গলিতে ঢোকে, মা একটু কৌতূহলী হয়ে বলে, এটা তো বৃদ্ধাশ্রমের রাস্তা নয় রে বাবা। ছেলে তখন একটু হেসে বলে, মা, তুমি একটু অপেক্ষা করো, একটা চমক আছে। মা কিছুই বোঝেন না। নতুন বাড়ি, নতুন ঠিকানা। গাড়ি এসে থামে এক নতুন দোতলা বাড়ির সামনে। বাড়িটা সুন্দর। গেট খুলে ভেতরে ঢুকতেই দেখা যায় লাল রঙের দরজায় লেখা, মায়ের আশ্রয়। মা বিস্ময়ে তাকিয়ে থাকে। ছেলে তার হাত ধরে ভেতরে নিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই মা থমকে দাঁড়ান। ঘরভর্তি লোক, তার ছোট ভাইয়ের মেয়ে, পাশের পাড়ার প্রিয় ছাত্রী, পুরনো প্রতিবেশী, মৌসুমী ও তার জামাই, সবাই দাঁড়িয়ে। সবাই একসাথে বলে ওঠে, সারপ্রাইজ, স্বাগতম তোমার নতুন ঘরে মা। মা কিছুই বুঝল না, চোখ ভিজে ওঠে। কিন্তু এই আনন্দের জল। ছেলে এসে তার সামনে বসে বলে, মা, আমি জানি কথাটা খুব কঠিন ছিল, তোমার কাছে আমরা অপরাধ করেছি বলেই ভেবেছিলে হয়তো, কিন্তু এটা আসলে ছিল একটা অভিনয়। তোমার জন্য আমরা এই নতুন ঘর বানিয়েছি, তোমার নামে, তোমার মতো শত শত মাদের আশ্রয় দিতে। তুমি থাকবে এখানেই, নেত্রী হয়ে, সম্মানের আসনে। মা যেন কিছুই বলতে পারে না, স্রেফ বসে পড়ে। চোখ দিয়ে গড়িয়ে পড়ে ভালোবাসার জল, দুঃখের নয়, তৃপ্তির।
রাহুল এসে ঠাকুমার কোল ঘেঁষে বসে বলে, ঠাম্মি, এটা তোমার বাড়ি, কেউ তোমায় কোথাও পাঠাচ্ছে না। মা কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে। মা ধীরে বলে, জীবনে কত অপমান, কত ত্যাগ সয়েছে, তবে আজ প্রথমবার মনে হচ্ছে আমি সত্যিই মা। মায়ের চোখে জল, আনন্দের, ভালোবাসার, গর্বের। ছেলে অভিজিৎ এক কোণে দাঁড়িয়ে বলছে, মা, এই বাড়িটা শুধু তোমার থাকার জায়গা নয়, এটা হবে এমন একটা জায়গা যেখানে তোমার মতো অনেক মা আসতে পারবে, যাদের হয়তো তাদের সন্তানরা ভুল বুঝেছে, যারা একাকিত্বে ভুগছে। তুমি তাদের কাছে শুধু আশ্রয় দেবে না মা, তুমি হবে তাদের শক্তি। মা তখনও যেন বিশ্বাস করতে পারছে না, তবে ধীরে ধীরে নতুন বাস্তবতাকে আপন করে নিতে শুরু করে সে। কয়েকদিন পরে প্রথম অতিথি মা এসে পৌঁছায়। নাম কমলা দেবী। তিনিও একদিন ছেলের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন চোখে জল নিয়ে। তাকে স্বাগত জানান অচেনা এক বৃদ্ধা, যিনি খুব চেনা লাগছিল। তিনি আর কেউ নন, আমাদের গল্পের মা, এখন সকলের মা। তিনি বলেন, এই ঘরটা আমার নয়, আমাদের। এখানে তুমি একা নও, তুমি ফিরে পেয়েছো তোমার মর্যাদা। কমলা দেবী চোখে জল নিয়ে জড়িয়ে ধরেন তাকে। ধীরে ধীরে আশ্রয় যোগ দিতে থাকে আরো মা। বাড়ির বাগানে এক বিশাল তুলসী গাছের নিচে তৈরি হয় মার চৌকি, যেখানে প্রতিদিন সন্ধ্যায় সকল মা বসে গল্প করেন, একে অন্যের অভিমানে গলায় গলিয়ে দেয় সান্ত্বনার হাত। মা একদিন ছেলে অভিজিৎকে ডাকে, শুধু আশ্রয় দিলেই চলবে না বাবা, আমি চাই এই ঘরের প্রতিটি মা যেন নিজেদের সম্মান দিয়ে কিছু করতে পারে। তারপর তৈরি হয় মা হাট। সকল মা মিলে শুরু করেন নিজের হাতে তৈরি পণ্য বিক্রির কাজ, শাড়ির কাজ, পিঠে পুলি তৈরি, গল্প কথা বলার ক্লাস শিশুদের জন্য, রান্নার হ্যান্ডবুক। এই মা হাট রাতারাতি পরিচিত হয়ে ওঠে শহরে। অনেকেই বলেন, এগুলো জিনিস নয়, এগুলো মায়ের আশীর্বাদ। রাহুল তার স্কুল প্রজেক্টে লেখে, আমার ঠাম্মি এখন আর শুধু আমার ঠাম্মি না, সে এখন সবার ঠাম্মি। ওর কাছে গেলে মন খারাপ ভালো হয়ে যায়। সে খুব বড় একজন মানুষ। সবাই বলে, এই বাড়ির প্রতিটা ইট মায়ের ভালোবাসায় গাঁথা। একদিন সকালে মা ঘুম থেকে উঠে দেখেন সারা ঘরে সাজো সাজো রব, ছোট ছোট কার্ডে লেখা, শুভ জন্মদিন মা, তুমি শুধু একজন মানব, তুমি সব মায়ের মা। এক বৃদ্ধা এসে তার হাতে তুলে দেয় একটা ছোট্ট আয়না, তার গায়ে লেখা, যখন মন খারাপ হবে এই আয়নায় দেখে নিও, এই মুখটাই শত শত মানুষের আশার মুখ। মা আর নিজেকে আটকে রাখতে পারে না, চোখে জল ঝরে পড়ে চুপচাপ। কিন্তু এবার আর সেই জল একাকিত্বের নয়, এ জল নিজেকে খুঁজে পাওয়ার আনন্দে। মা ধীরে বলে, জীবন আমাকে একদিন অপ্রয়োজনীয় বানিয়ে দিয়েছিল, আজ আমি অনেক অপ্রয়োজনীয় মায়ের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হয়ে উঠেছে। এটাই আমার ঠিকানা, এটাই আমার মায়ের আশ্রয়। মায়ের আশ্রয় এখন শুধু একটি বাড়ি নয়, একটি ভালোবাসার কেন্দ্র। গ্রামে শহরে এমনকি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই আশ্রমের কথা। নাতি রাহুলের বানানো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে ফেলে দেওয়া হয় সেখানেই দাঁড়ায় মায়েদের স্বপ্ন। মানুষ আসতে শুরু করেছে দূর দূরান্ত থেকে, কেউ দান করতে, কেউ মাদের গল্প শুনতে, কেউ কেবল একটু শান্তির আশায়। কিন্তু যেখানে আলো জ্বলে সেখানেই ছায়া ঘনায়। একদিন দুপুরে একটি গাড়ি থামে মায়ের আশ্রয়ের সামনে। নামেন তিনজন ভদ্রলোক, পঞ্চায়েত প্রধান, এলাকার ধনী জমিদার ও তার ছেলে। তাদের মুখে করুণ হাসি। পঞ্চায়েত প্রধান বলল, আপনারা ভালো করছেন, কিন্তু এই এলাকা আবাসনের জন্য নির্ধারিত, এখানে এই রকম আশ্রম চলতেই পারে না, এটা নিয়মের বাইরে। ছেলে অভিজিৎ উত্তরে বলেন, আপনারা যখন অন্যায় চোখ বুজে থাকেন তখন কি নিয়ম মনে থাকে? ধনী জমিদার কড়া স্বরে বলল, আমরা এখানে বিল্ডিং তৈরি করতে চাই, সরকারের অনুমতিও রয়েছে। এই বৃদ্ধাশ্রমের কোনো সরকারি লাইসেন্স নেই, 7 দিনের মধ্যে খালি করে দিন। সবাই তখন স্তব্ধ। রাতের খাবার টেবিলে মা চুপচাপ বসে। অভিজিৎ মাথা নিচু করে বসে আছে। সোনালি কিছু বলতে চায়, কিন্তু মুখ ফোটে না। তখনই মা বলে ওঠেন, তোমরা কেউ চিন্তা করো না, ওরা ভুলে গেছে, মাকে তাড়িয়ে দেওয়া যায় না। মা নিজেই ঠিকানা গড়ে নেয়। এবার সময় হয়েছে তাদের ভুল প্রমাণ করবার। মা অভিজিৎ ও মৌসুমী, তার মেয়েটি যিনি এখন সমাজসেবী সংস্থার সঙ্গে যুক্ত, মিলে শুরু করেন লড়াই। তারা এলাকার মানুষ, আশ্রমের আশ্রয় পাওয়া মাদের পরিবার এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার শুরু করেন। নাটকের মতো পাল্টে যেতে থাকে দৃশ্য। গ্রামের বহু মেয়ে বলে, আমার মা এখন এখানে আছেন। ওদের চোখে জলে কোনো
বিল্ডিং তৈরি হতে পারে না। এক সাংবাদিক ভিডিও করে এই কাহিনী ভাইরাল করে দেন। এক বৃদ্ধাশ্রম নয়, এক মানবিক বিপ্লব, মায়ের আশ্রয়। মায়ের বক্তৃতা সবার সামনে দাঁড়িয়ে। 7 দিন পর জমিদার আবার আসে লোক নিয়ে। তখন মা সামনে দাঁড়িয়ে বলেন, আমরা কি কারো জমি দখল করেছি? না। আমরা কি কারো বিরুদ্ধে কথা বলেছি? না। তবে আমরা এমন কিছু করেছি যেটা তোমাদের ভয় পাইয়ে দিয়েছে। আমরা ভালোবাসা ফিরিয়ে এনেছি সমাজে। তোমরা বিল্ডিং তৈরি করতে চাও, গড়ো, কিন্তু মনে রেখো, যে সমাজে মাকে ত্যাগ করা হয় সে সমাজ কিছুতে টিকে থাকতেই পারে না। আর মায়ের আশ্রয় কখনো বন্ধ হবে না, কারণ এটা 4 দেওয়ালে গড়া নয়, এটা গড়া শত শত সন্তানের চোখের জলে। জমিদার চলে যায় মাথা নিচু করে। এক চিঠি আসে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে। মায়ের আশ্রয়কে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে রাজ্য শ্রেষ্ঠ সামাজিক উদ্যোগ হিসাবে। আর মা সে চুপচাপ সেই পুরনো টাং থেকে বের করে এক টুকরো কাপড়, যেটা তার মা তাকে বিয়ের সময় দিয়েছিলেন, সে কাপড়টা ছড়িয়ে দেয় মায়ের আশ্রয়ের দরজায়। তাতে লেখা, আমার সন্তানরা এখন আমার বাড়ি গড়েছে, এটাই আমার ঠিকানা। সকালবেলা আশ্রমে সবাই ব্যস্ত। কেউ বাগানে কাজ করছে, কেউ রান্না করছে, কেউ শিশুদের গল্প শোনাচ্ছে। এই নতুন সকালের আলোয় মা হাসতেন, তবে তার সেই হাসির মধ্যে এবারও একটা চিন্তার রেখা। কেননা সেই দিন সকালেই একজন পুলিশ অফিসার এসে আশ্রমে প্রবেশ করলেন। তিনি একজন 18 থেকে 19 বছর বয়সী ছেলেকে নিয়ে আসেন। ছেলেটির মুখে ক্লান্তি, চোখে বিদ্রোহ, শরীরে ধুলো মাখা, কপালে রক্তের দাগ। নাম সৌরভ। পুলিশ অফিসার বলেন, এই ছেলেটি মাদকে জড়িয়ে পড়েছিল, চুরি ছিনতাইও করেছে, আমরা ধরেছি। কিন্তু এই ছেলেটা অনাথ, কেউ নেই। জেল না দিয়ে আপনাদের আশ্রমে কিছুদিন রাখতে চাচ্ছে। যদি পরিবর্তন সম্ভব হয়। সবাই চুপ, কিন্তু মা এগিয়ে আসেন। তিনি সৌরভের সামনে দাঁড়িয়ে বলেন, তোমার ভুল হয়েছে, তাই তোমায় এখানে আনা হয়েছে। কিন্তু মনে রেখো, তোমার ভুলই তোমার পরিচয় নয়। তুমি চাইলেই নতুন জীবন শুরু করতে পারো। এখানে কারো জন্ম সনদ দেখি না, দেখি হৃদয়। তুমি থাকো এখানে, কিন্তু একটা শর্তে, প্রতিদিন তোমার ভুলের বদলে একটা ভালো কাজ করতে হবে। সৌরভ কিছু বলে না, শুধু তার চোখটা একটু ভিজে ওঠে। প্রথম প্রথম সৌরভ চুপচাপ থাকতো, খেত না, কারোর সঙ্গে কথাও বলতো না। রাহুল একদিন গিয়ে বলল, তুমি কি আমাদের ঠাম্মির কথা মানো না? আমার ঠাম্মিকে কেউ কাঁদাতেই পারে না। সেই রাতে মা নিজের হাতে রান্না করা ভাত, ডাল আর আলু ভাজা নিয়ে সৌরভের কাছে যান। তিনি বলেন, এটা শুধু খাবারই নয়, এটা বিশ্বাস। তুমি যদি নিজেকে ভালোবাসো, আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসবো। আমি রক্তের মা নই, কিন্তু আমি মায়ের মতো ভালোবাসতে পারি। সৌরভ কেঁদে ফেলে। একদিন আশ্রমে একটি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়। সৌরভ হঠাৎ একটা দেওয়ালে আঁকা শুরু করে। এক বৃদ্ধা মা একটি ছেলেকে কোলে নিচ্ছেন, যাদের মুখ একে অপরের দিকে ঝুঁকে আছে। সবাই স্তব্ধ। মা কাছে এসে বললেন, তুমি তো ভাঙা ছিলে, আজ তুমি নিজেই নির্মাতা হয়ে উঠলে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একটা সংস্থা সৌরভকে তাদের আর্ট স্কুলে ফ্রি কোর্স অফার করে। সৌরভ হাত জোর করে বলল, না, আমি যাব না, আমি এখানেই থাকবো। এই বাড়ির দেওয়ালে আমি এক একটা মা আঁকবো, যেন যে কোনো মানুষ এসে দেখলে মনে করে এখানে ফেলে দেওয়া হয় না, ভালোবাসা দিয়ে আবার গড়া হয়। তুমি আমার কিছু নাও, অথচ আজ তুমি সব। সৌরভের একটি চিঠি মায়ের জন্য, তুমি আমার কিছু নাও, অথচ আজ তুমি সব। তোমার কোলে আমি নিরাপদ, তোমার কথায় আমি শক্তি পাই। আমি জন্মেছিলাম একা, কিন্তু এখন জানি আমার ঠিকানা আছে। এটা রক্তের নয়, এটা ভালোবাসার, মায়ের আশ্রয়। সকালবেলা মায়ের আশ্রয়ে আজ যেন কিছু একটা অদ্ভুত। মা প্রতিদিন সকাল 5টায় উঠে তুলসী গাছে জল দেন, সবাইকে ডাকেন, রান্নাঘরে ঢু মারেন। কিন্তু আজ মা ওঠেননি। রাহুল প্রথম খেয়াল করে, ঠাম্মি এখনো উঠল না, এটা তো কখনো হয় না। সৌরভ ছুটে আসে, মায়ের ঘরে গিয়ে দেখে মা চুপচাপ বিছানায় শুয়ে, শরীর গরম, নিঃশ্বাস অস্থির। মা, মা। চোখ হলো, আমি সৌরভ, তোমার ছেলে মা। বাড়ির সবাই জড়ো হয়। অভিজিৎ, সোনালী, মৌসুমী সবাই ছুটে আসে। তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তার জানান, বয়স হয়েছে, হৃদযন্ত্র দুর্বল, টেস্ট থেকেও হতে পারে। এখনই কিছু বলা সম্ভব নয়। পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। পুরো আশ্রম যেন স্তব্ধ হয়ে যায়। ভালোবাসা জাগরণ হলো। সেই রাতে মায়ের আশ্রয়ে কেউ ঘুমায় না।
সবাই মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করে। এক বৃদ্ধা মা বলে, ও মা নয়, ও আমাদেরই আলো। আলো নিভে গেলে আমরা অন্ধকারে পড়ে যাব। সৌরভ হাসপাতালের করিডোরে এক কোণে বসে কাঁদছে। তার সামনে এসে রাহুল বসে বলে, তুমি কাঁদছো কেন? তোমার তো চোখে জল আসে না। সৌরভ জবাব দেয়, আমি চোখে জল ফেলতাম না, কারণ আমি কিছুই হারাইনি, কিন্তু এখন জানি মা হারালে কি হারাতে হয়। হাসপাতালের বাইরে ভিড় জমে যায়। আশ্রমের মা, গ্রামবাসী, এমনকি অনেক দূর থেকে আসা মানুষও সবাই একটি কথা বলে, আমাদের মা ফিরিয়ে দিন। তিনি শুধু একজন নারী নন, তিনি আশ্রয়, তিনি বিশ্বাস। একটা নতুন সকাল আর এক নতুন শপথ। ভোরে ডাক্তার এসে বলেন, অবিশ্বাস্য হলো সত্যি, উনি ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। মনে হচ্ছে এত মানুষ তার জন্য প্রার্থনা করেছে। ভালোবাসা শক্তি হয়তো তাকে ফিরিয়ে আনছে। কয়েক ঘন্টা পরে মা চোখ খোলেন। চোখ খুলেই যাকে প্রথম খোঁজেন, সৌরভ। সৌরভ কেঁদে ফেলে, তুমি আবার ফিরে এসেছো মা। আমি আর কাঁদতে চাই না, আমি হাসতে চাই তোমার পাশেই থেকে, তোমার নাম বাঁচিয়ে রাখতে চাই। মা হেসে বলেন, আমি তো কখনো যাইনি রে বাবা, আমি তো তোমাদের চোখে ভালোবাসায় আঁচলে রয়ে গেছি। মায়ের আশ্রয়ে মা ফিরলে আবার সেই পুরনো হাসির শব্দ ফিরে আসে। কিন্তু এবার মা বলেন, এখন শুধু আমিই চালাবো না, এই আশ্রম চলবে তোমাদের হাতে। সৌরভ, তুই আজ থেকে এই আশ্রমের আত্মিক পরিচালক। তুই জানিস কষ্ট কাকে বলে, তুই বুঝবি একজন মা কি চায়। সৌরভ কিছু বলতে পারে না, সে শুধু এসে মায়ের পায়ে হাত রাখে। মায়ের আশ্রয়ে আবার হাসি আলো ফিরে এসেছে। সৌরভ এখন দিনরাত ব্যস্ত। নতুন মাদের কথা শুনে নাতিদের পড়া সাহায্য করে এবং সময় পেলেই বাগানের ফুলে জল দেয়। রাহুল, মৌসুমী, অভিজিৎ, সোনালী সবাই এক পরিবার, এক আশ্রম, এক আদর্শ। আর মা, তিনি আগের মতো সক্রিয় না হলেও প্রতিদিন তুলসী গাছে জল দেন, মাদের সঙ্গে বসে গল্প করেন, আর মাঝে মাঝে চুপচাপ একটা ডায়েরির পাতায় কিছু লেখেন। রাহুল জিজ্ঞাসা করত, ঠাম্মি তুমি কি লেখো? মা হাসতেন, আমার না বলার কথাগুলো, হয়তো একদিন তোমরা পড়বে। এক রাতে হালকা ঠান্ডা। রাহুল এসে দেখে মা জানালার পাশে বসে আছেন, আকাশের দিকে তাকিয়ে। ঠাম্মি, ঠান্ডা লাগবে। মা মাথায় হাত বুলিয়ে বলেন, জানো, আকাশে একটা তারা আছে যেটা সব সময় দেখে কে ভালোবাসা দিল, কে ভালোবাসা পেল না। আজ আমি তাকেই বলেছি, আমি শান্ত, কারণ আমি ফেলে দেওয়া হয়েছিলাম, কিন্তু ফিরে পেয়েছে আমার শত সন্তান, আমার ঠিকানা। রাহুল তখন বুঝতে পারে না, কিন্তু মায়ের চোখে দীপ্তি যেন বলে দেয়, সময় হয়েছে। ভোরবেলা মা ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কোনো আহাজারি ছিল না, তার মুখে ছিল এক অদ্ভুত শান্তি। সৌরভ যখন এসে দেখেন তার পাশে একটি ডায়েরি পড়ে আছে। ডায়েরির প্রথম পাতায় লেখা, শেষ নয়, এটাই শুরু। আমার সন্তানরা, যখন তোমরা এই চিঠিটা পড়ছো, আমি আর তোমাদের সামনে নেই, কিন্তু মনে রেখো, আমি শেষ হইনি, আমি রয়ে গেছি তোমাদের হৃদয়ে, মায়ের আশ্রয়ের প্রতিটি ইটে। রাহুলের হাসিতে সৌরভের চোখে জল মুছিয়ে দেওয়া হাতে, আমি রয়ে গেছি সেই প্রতিটা মুহূর্তে, যখন কোনো সন্তান তার মাকে বোঝা না ভেবে আশীর্বাদ ভাবে। জীবনে সবকিছু ফুরিয়ে যেতে পারে, কিন্তু মা কখনো ফুরিয়ে যায় না। আমি শুধু একবারই বলবো, তোমরা যেন কোনোদিন কাউকে ফেলে দিও না, কারণ যার কেউ নেই সেই হয়তো তোমার সবচেয়ে আপনজন হয়ে উঠবে। ভালোবাসা দিও, কারণ ভালোবাসাই মা, তোমাদের মা। দিন কয়েক পর আশ্রমের গেটের পাশে এক নতুন সাইনবোর্ড বসানো হয়। মায়ের ঠিকানা শুধু এক আশ্রমই নয়, এটি এক ভাবনা, যেখানে প্রত্যেক মা ফিরে পান নিজের পরিচয়। আর নিচে লেখা থাকে ছোট্ট করে, মা নেই, কিন্তু মায়ের আলো রয়ে গেছে। একজন মা শুধু শরীরেই অস্তিত্ব নয়, তিনি অনুভূতি, তিনি বোধ। যখন একজন মা ভালোবাসা দিয়ে পৃথিবী সাজান, তখন তার বিদায়ও নতুন আলোর পথ দেখায়।